আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ডক্টর ইউনূস এবং মোদির বৈঠক নিয়ে যা জানালো পররাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো পুলিশের আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। রোববার 23শে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনেই মর্যাদা জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। এদিকে মাদারীপুরে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সি ৩০কে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে রোববার 23শে মার্চ রাত 10টার দিকে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায়। এবারে জানাবো পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ২২ পদের ১১ জন ছাত্রলীগ নেতা। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে এই কমিটির সিনিয়র সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ১১ পদেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেয়া হয়েছে। এদিকে অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। সংক্রান্ত নির্দেশনা দিয়ে সিইসি গত শনিবার দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে। এবং সর্বশেষ জানাবো এখন থেকে পোশাক রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করবে বিজিবিএ এবং বিজিএমইএ। দেশের পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিজিএমইএ। আজ রাজধানীর উত্তরা ক্লাবে বিজিবিএর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দুই সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইউনূস মোদির বৈঠক নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। গত বুধবার ১৯শে মার্চ পাঠানো সেই চিঠির উত্তর দেয়নি দিল্লি। রোববার ২৩শে মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সব কথা জানিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক দুই নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, না, কোনো উত্তর আসেনি, আমরা তো মাত্র জানালাম। আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাকা। এদিকে ভারতের সংবাদ সংস্থা পিটিআইর খবরে বলা হয়েছে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে এই কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। সেখানে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথার বিষয়ে আমাদেরকে জানান। তখন পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, আমরা বাংলাদেশ থেকে চিঠি পেয়েছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী। পুলিশ মহাপরিদর্শক আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার 23শে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদমর্যাদা জারির বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলীর আবেদন এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল 1-এ রায় অনুযায়ী 18 জানুয়ারি 2010 থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 2, 18/7/2013 তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 1, 30/12/2014 তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক সবেতনে, 12/1/2017 তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক সিএস পদমর্যাদা পদে বোতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো। এতে আরও বলা হয়েছে, তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন ভাতাদি, পেনশন ইত্যাদি সকল প্রকার আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। এর আগে গত বছরের 24শে নভেম্বর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার পদে নিয়োগ পান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি আব্দুল্লাল মামুনের বর্তমান কারসাজিতে সেদিন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। মাদারীপুরে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের এক অংশের সভাপতি শাকিল মুন্সি 30কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত শাকিল মুন্সি নতুন মাদারীপুর এলাকার তোফাজ্জল মুন্সির ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার 23শে মার্চ রাত 10টার দিকে উপজেলার নতুন মাদারীপুর এলাকায়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়েছে। এই কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের এক অংশের সভাপতি শাকিল মুন্সির সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় আক্তার হাওলাদার ও লিটন হাওলাদারের। এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় রুবেল হাওলাদারের বংশের লোকের সঙ্গে আক্তার হাওলাদারের দ্বন্দ্ব ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার দীর্ঘদিন ধরে কারাগারে। তার মামলার শুনানি ছিল রোববার। তার সমর্থকদের ধারণা ছিল মামলায় কারাবন্দী আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন। তাকে বরণ করে নিতে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে রোববার দুপুরে দুপক্ষের মধ্যে পাল্টা সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই রোববার বিকেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাতে রুবেল হাওলাদারের সমর্থক উপজেলা শ্রমিক দলের এক অংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে। নিহতের পরিবারের দাবি, লিটন হাওলাদার, আলামিন হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার সহ বেশ কয়েকজন হামলা করে শাকিলকে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান শাকিল। এদিকে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপির সমর্থকরা হত্যাকারীদের বিচার দাবি করে শহরে বিক্ষোভ মিছিল করে। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত শাকিলের ভাই মাদারীপুর পৌর বিএনপির 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান মুন্সি বলেন, আমার ভাই শাকিলকে প্রতিপক্ষ লিটন, আলামিন, জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন কুপিয়ে হত্যা করেছে। এরা সবাই আওয়ামী লীগের লোকজন। আমি এর হত্যার বিচার চাই। পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের 22 পদের 11 জন ছাত্রলীগ নেতা। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের 22 সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে, এই কমিটির সিনিয়র সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ 11 পদেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা স্থান দেওয়া হয়েছে। রোববার 23শে মার্চ দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল
ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাবনা মেডিকেল কলেজে নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্ব কমিটির বিশ্লেষণ করে দেখা যায়, শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ নিষিদ্ধ ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি আমিনুল হাসান তনিম ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। সহ-সভাপতি রাহুল রায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ ছিলেন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত ছিলেন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক। এছাড়াও ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদ পাওয়া তরিকুল ইসলাম ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছিলেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। অপর যুগ্ম সাধারণ সম্পাদক তাশরিফ আলম ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক। এছাড়াও নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাবিল, প্রচার সম্পাদক শামীম রাফিদ আরও ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী। এ বিষয়ে নবগঠিত ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, আমি কখনো ছাত্রলীগ করতাম না, কিন্তু তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক কলেজে যারা সক্রিয় ছিল তাদেরকেই কমিটিতে সরাসরি যুক্ত করে দিয়েছিল। আমার অনুভূতি না নিয়েই তারা আমাকে ছাত্রলীগের হল কমিটিতে রেখেছিল। নবনির্বাচিত সভাপতি সাগর মাহমুদ অভিযোগের ব্যাপারে বলেন, ওদের অজান্তেই ছাত্রলীগ হল কমিটিতে ওদের নাম ছিল। তারা ছাত্রলীগ করত না। এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নাসিরউদ্দিন নাসির এবং রাকিবউদ্দিন রাকিব তারা দুইজনে টাকা খেয়ে এই কমিটি গঠন করেছেন।